ফ্যামিলি কার্ড, হ্যাঁ, এই কার্ডের মাধ্যমে বা একটা আর্থিক, এটা তো একটা নগদ বা হয়তোবা বা দ্রব্যমূল্য সামগ্রী বা সাংসারিক প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে একটা পরিবারকে সাহায্য করা। আমরা কি এইটার মাধ্যমে কি আমরা কাউকে কি আমাদের উপর ডিপেন্ডেন্ট করে রাখছি? যে আপনি সবসময় আমার অনুদানের উপরেই চলবেন। হোয়াই নট? আরো মাচ বেটার কিছু প্ল্যান থাকা দরকার ছিল, যে আপনি প্রান্তিক পর্যায়ে এই মানুষজনদেরকে স্বাবলম্বী করার জন্য আপনি রুরাল পর্যায়ে আরো অনেক স্টেপ নেন। এই ফ্যামিলি কার্ডটা কিন্তু আবার কিন্তু আমাদের সেই পূর্বের কার্ডগুলোর মতোই কিন্তু আরেকটা দুর্নীতির আখড়া হিসেবে তৈরি হবে, যেখানে একটা সিলেক্টেড গ্রুপ রুরাল পর্যায়ে, অর্থাৎ তৃণমূল পর্যায়ে একটা গ্রুপ কিন্তু এই কার্ডটাকে কিন্তু তাদের উপার্জনের হাতিয়ার হিসেবে তারা কিন্তু নেবে। এখন এখানে আমি মনে করি যে এই কার্ডটাকে দেওয়া উচিত রিয়েলি কোনো একটা প্রশাসনিক উপায়ের মাধ্যমে কার্ডটাকে দেওয়া উচিত, নট দলীয় পর্যায়ে। ফ্যামিলি কার্ড এটা বা এই ধরনের কার্ডের প্রচলন কিংবা এই ধরনের প্রতিশ্রুতি বা এগুলো বাংলাদেশে নতুন না। হয়তো ভিন্ন নামে, ভিন্ন পর্যায়ে, ভিন্ন ধরনের সহযোগিতার নামে আরো অনেক ধরনের কার্ড বা কর্মসূচি আমাদের প্রচলিত আছে। আমার আরেক বক্তা উনি বলেছিলেন যে ভিজিএফ, হ্যাঁ, ভিজিডি, এই টাইপের অনেকগুলো প্রকল্প যেগুলো অনেকটা কার্ডের মতোই আরকি। যাই হোক, তবে একটা একটা মজার ব্যাপার কি, আমাদের বাংলাদেশের নির্বাচন যখনই হয়, নির্বাচনের একটা খুবই আকর্ষণীয় বিষয় হচ্ছে বা খুবই মজাদার বিষয় হচ্ছে যে লাগামহীন প্রতিশ্রুতি দেওয়া। আমাদের যারা প্রার্থী হন, লাগামহীন প্রতিশ্রুতি দেন। আপনি যদি প্রতিশ্রুতিগুলোর একটা আমলনামা সামনে নেন কিংবা ওটা কি বলে নির্বাচনী ম্যানিফেস্টো যদি সামনে নেন, মানে একেকজনের নির্বাচনের প্রতিশ্রুতি দেখে মনে হচ্ছে যে ৫৪ বছরে যারা দেশ পরিচালনা করছে তারা সবাই গরু-গাধা। আমি একমাত্র যোগ্য ব্যক্তি। এতদিন ঘুমাইয়াছিলাম, এখন উঠে আসছি। এখন আমাকে দেন, আমি একেবারে আপনাকে ৫৪ বছরের সমস্ত দেনা-পাওনা শোধ করে দেব। মানে একেকজনের প্রতিশ্রুতি এতটাই লাগামহীন, এতটাই অবাস্তব হয়, এগুলা সাধারণভাবে যারা যারা একটু সচেতন নাগরিক, যারা একটু বুঝেন দেশের রাজনীতি সম্পর্কে, যারা একটু খোঁজখবর রাখেন, তাদের কাছে এটা হাস্যকর। হ্যাঁ, এ ধরনের প্রতিশ্রুতিগুলো সত্যিকার অর্থে আ প্রান্তিক পর্যায়ে মানুষের জন্য খুবই চটকদার হতে পারে। এখন আমি যদি সরাসরি যদি ফ্যামিলি কার্ডে আসি, ডেফিনিটলি আমি আমি যেকোনো একটা প্রকল্পকে আমি এটা নিরুৎসাহিত করছি না। এটা বিএনপির একটা ভালো স্টেপ, নিঃসন্দেহে কোনো সমস্যা নাই। ঠিক আছে? কিন্তু এটা কতটা বাস্তবসম্মত সেই বিষয়ে হয়তো আমরা আলোচনা করতে পারি, এবং আমাদের আলোচনা থেকে যদি কোনো কিছু নেওয়ার থাকে হয়তোবা দল নিতে পারে, বিএনপি নিতে পারে, তারা সংশোধন করতে পারে। কেন বললাম? দেখেন, আমরা কিন্তু ফ্যামিলি কার্ড বা এ ধরনের আর্থিক সহযোগিতা দিব, আমি তারেক রহমানের বক্তব্য থেকে আমি কোট আনকোট করে বলি, উনি বলেছেন যে আমি উনার বক্তব্যটা সরাসরি শুনেছি যে প্রাথমিকভাবে উনি প্রান্তিক পর্যায়ে শুরু করবেন, তারপরে ধাপে, ধাপে সেটা আগাবে এবং প্রায় ৪ কোটি প্লাস বা জনগণকে তিনি প্রদান করবেন, এবং স্পেসিফিক্যালি উনি বলেছেন যে ডিসি-এসপি লেভেল এরকম পরিবার তারাও পাবেন। সুতরাং আমার কাছে এখন এখানে কিছু বিষয় একটু কন্ট্রাডিক্ট হচ্ছে। আমি এই কার্ডটা তাহলে এরকম যারা হয়তো প্রয়োজনীয় না, তাদেরকে আমি কেন ইনক্লুড করার পরিকল্পনা করছি? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আমি কি এই কার্ডের মাধ্যমে বা একটা আর্থিক, এটা তো একটা নগদ বা হয়তোবা বা দ্রব্যমূল্য সামগ্রী বা সাংসারিক প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে একটা পরিবারকে সাহায্য করা। আমরা কি এইটার মাধ্যমে কি আমরা কাউকে কি আমাদের উপর ডিপেন্ডেন্ট করে রাখছি? যে আপনি সবসময় আমার অনুদানের উপরেই চলবেন। হোয়াই নট? আরো মাচ বেটার কিছু প্ল্যান থাকা দরকার ছিল, যে আপনি প্রান্তিক পর্যায়ে এই মানুষজনদেরকে স্বাবলম্বী করার জন্য আপনি রুরাল পর্যায়ে আরো অনেক স্টেপ নেন। সেখানে সেই জিনিসগুলো যদি আসতো, তাহলে আমার মনে হয় কি, আমি ফ্যামিলি কার্ড দিয়ে আপনি প্রান্তিক পর্যায়ে মানুষকে সহযোগিতা করবেন, ফাইন, দ্যাটস ওকে। বাট ইট শুড নট বি এ কন্টিনিউয়াস প্রসেস। এটা এন্ড স্টেপ না। এটা এটা আপনি যেকোনো পর্যায়ে, আপনি দেশ শাসনের যেকোনো পর্যায়ে আপনি করতে পারেন। একটা স্টেপ নিতে পারেন যে আপনি ইনিশিয়ালি করলেন, ১ বার ২ বার করলেন, তাদেরকে হেল্প করলেন, আর্থিকভাবে আপনি তাদেরকে সহযোগিতা করেন, যাতে করে তারা স্বাবলম্বী হওয়ার জন্য আগায়, এবং সেটা পরবর্তীতে আপনাকে স্টপ করতে হবে। দিস ইজ নট এ কন্টিনিউয়াস প্রসেস। এটা কোনো একটা এন্ড লাইফ টাইম প্রসেস হতে পারে না, যে আমি কার্ড দিব, আপনি আমায় টাকা দিব, আপনি খেতেই থাকবেন, আমি চাল-ডাল দিব, আপনি খেতেই থাকবেন। সো আপনার আর কিছু করার প্রয়োজন নাই। নো। তাহলে তো আমি আমার জনগণকে আইডল করে ফেলতেছি। আমি বরঞ্চ আমার কনস্ট্রাকটিভ কোনো কিছু করতেছি। আমি কর্মসংস্থান তৈরি করছি না। তাদেরকে আমি স্বাবলম্বী হওয়ার থেকে উৎসাহিত না করে তাদেরকে নিরুৎসাহিত করছি। সুতরাং আমি এই জায়গায় কিছুটা মানে দ্বিমত পোষণ করি যে এ ধরনের প্রকল্পগুলো আসলে সাময়িক হওয়া দরকার। অল্প সময়ের জন্য কাউকে স্বাবলম্বী করার জন্য হতে পারে। এটা হচ্ছে নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে গিয়ে
দেখেন, এই জিনিসটা যখন বাস্তবায়ন করতে হবে, বি ভেরি, ভেরি আমরা এখনই দেখি যে এটা কিন্তু আসলে জাস্ট ওই যে বললাম নির্বাচনে একটা প্রতিশ্রুতি দেওয়ার মতোই মনে হচ্ছে। যে পরবর্তীতে কি হবে না হবে, বিকজ আমাদের দেশে তো ভাই জবাবদিহিতার কোনো প্রচলন নাই। আপনি যদি যে জবাবদিহিতার প্রচলন করতেন, তাহলে আমরা কখনো দেখেছি যে কোনো এমপিকে স্ট্রংলি আমাদের জনগণের মুখোমুখি হতে, যে আপনি এটা বলেছিলেন আমাকে কেন দেন নাই? আপনি এটা বলেছিলেন আমার জন্য করবেন, আমি সেটা পাই নাই। আপনি বলেছিলেন এখানে রোড করবেন, ব্রিজ করবেন, কালভার্ট করবেন, কর্মসংস্থান তৈরি করবেন, দেন নাই। একেকজন যেভাবে বলতেছেন যে উনি নির্বাচিত হলে এলাকায় কর্মসংস্থানের বন্যা বইয়ে দেবেন। তাহলে এতদিন কেন হয় নাই? ভাই আপনাকে তো কর্মপরিকল্পনা বলতে হবে। প্রতিশ্রুতি তো সবাই দিতে পারে। আমি আজকে এই মাধ্যমে আমার এটা করব, আমি দেশকে সিঙ্গাপুর বানায় ফেলবো। না ভাই, আপনাকে স্টেটমেন্ট দিতে হবে এবং স্টেটমেন্টের সাথে সাথে আপনার প্ল্যানটাকেও বলতে হবে যে হাউ ইউ আর গোয়িং টু এক্সিকিউট অল দোজ প্ল্যানস। সুতরাং এখানে আমি মনে করি যে এই জিনিসটাকে একটু ধোঁয়াশার মধ্যে রেখে দেওয়া হয়েছে, যেটা ওই যে আমি শুরুতে বললাম, এগুলা প্রান্তিক পর্যায়ে একটু চটকদার হতে পারে, আকর্ষণীয় হতে পারে, কিন্তু সামগ্রিকভাবে একটা লং রানে কিন্তু আমি কিন্তু আমার দেশের জনগণকে আমি কি ডিপেন্ডেন্ট করে রাখতেছি, নাকি আমি আসলেই তাদেরকে আমি স্বাবলম্বী করার জন্য কোনো একটা ওয়ে আউট দিয়ে দিচ্ছি তাদের হাতে? আমি কি মানে নগদ টাকা দিয়ে আপনাকে চালানোর মাধ্যমে কিন্তু খালি আপনাকে বাঁচিয়ে রাখা, কিন্তু এটা কিন্তু আসলে হ্যাপি না। এটা সাময়িক একটা কি বলবো আর কি, অর্থাৎ ভোট পাওয়া যায়, সাময়িক একটা তৃপ্তি পাওয়া যায়, কিন্তু লং রানে কিন্তু আমি কিন্তু দেশের সামগ্রিক উন্নয়নে কিন্তু আসলে এই জনগোষ্ঠী কতটা অবদান রাখতে পারবে সেটাও কিন্তু একটা বিবেচনার বিষয়। পরের বিষয়টা হচ্ছে এই কার্ডটা আমাদের বাস্তবায়ন করার জন্য আমরা অতীতে আরো অনেক কার্ড দেখেছি, অনেক ধরনের আমরা এ ধরনের প্রকল্প দেখেছি। ক্ষুদ্র জনগোষ্ঠীকে বা সামাজিক নিরাপত্তা বলার আন্ডারে আমরা কিন্তু এ ধরনের অনেক কার্যক্রম দেখেছি, কিন্তু সেগুলোর বাস্তবায়ন করতে গিয়ে যেই ধরনের দলবাজি, দুর্নীতি কিংবা সেগুলোর মিসকন্ডাক্ট হয়েছে, সেগুলো কিন্তু কখনোই কিন্তু প্রতিকারও হয় নাই, সেগুলোর ব্যাপারে কখনো কার্যকরী ব্যবস্থাও নেওয়া হয় নাই। ঠিক সেরকমটারই একটা প্রতিফলন যদি এখানেও যদি হয়ে থাকে, তাহলে এটাকে আমরা কিন্তু দিন শেষে আগামী ৫ বছর পরে, আমি ধরে নিচ্ছি ৫ বছর পরে কিন্তু এই ফ্যামিলি কার্ডটা কিন্তু আবার কিন্তু আমাদের সেই পূর্বের কার্ডগুলোর মতোই কিন্তু আরেকটা দুর্নীতির আখড়া হিসেবে তৈরি হবে, যেখানে একটা সিলেক্টেড গ্রুপ রুরাল পর্যায়ে, অর্থাৎ তৃণমূল পর্যায়ে একটা গ্রুপ কিন্তু এই কার্ডটাকে কিন্তু তাদের উপার্জনের হাতিয়ার হিসেবে তারা কিন্তু নেবে। এখন এখানে আমি মনে করি যে এই কার্ডটাকে দেওয়া উচিত রিয়েলি কোনো একটা প্রশাসনিক উপায়ের মাধ্যমে, কার্ডটাকে দেওয়া উচিত নট দলীয় পর্যায় থেকে। এটার জন্য কিন্তু আমরা যেরকম ভোটার আইডি কার্ডের প্রজেক্ট দেখেছি, বিভিন্ন প্রজেক্ট, অর্থাৎ এটা কোনো একটা স্ট্রং, একটা রিলায়েবল, বিশ্বাসযোগ্য কোনো একটা উপায়ের মাধ্যমে এই কার্ডটাকে দেবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে গিয়ে এমন লোকজনদেরকে দিতে হবে রিয়েলি যারা কর্মক্ষম না, এই মুহূর্তে যাদের উপার্জন করার ক্ষমতা নাই। ডিসিএসপির পরিবারকে ভাই ফ্যামিলি কার্ড দিয়ে তো আমার লাভ নাই, তারা তো আলহামদুলিল্লাহ উপার্জন করছেন, তাদের সক্ষমতা আছে। সুতরাং আমার তাদেরকে দিতে হবে যাদের সক্ষমতা নাই কাজ করার। সুতরাং এবং সাথে সাথে ভাই কর্মসংস্থান তৈরি করতে হবে। ফ্যামিলি কার্ড দিয়ে আসলে আমি আমার দেশের সামগ্রিক উন্নয়ন করতে পারবো না। এটা গেল। আমি আমার একটা আর্জি দিয়ে শেষ করব, যে আমরা তো সবাই বিভিন্নভাবে দলগুলো তাদের প্রচারণা করতেছে। আমি বিএনপি বড় দল হিসেবে বলবো, জামাতকে বলবো, সব দলকে বলবো, বিশেষ করে বিএনপি বড় দল তাদেরকে বলবো যে দলীয়ভাবে জনাব তারেক রহমানের প্রতি বিশেষভাবে আমি অনুরোধ করব যে গণভোটের ব্যাপারে, যেহেতু গণভোট একটা হচ্ছে, দেশের কোটি কোটি মানুষের চাহিদারই একটা প্রতিফলন হোক। আপনি কি তার বক্তব্যতে স্ট্রংলি আমি দলীয় একটা অবস্থান জানতে চাই, যে আপনি গণভোটের জন্য কি আপনার ভোটারদেরকে কি আপনি উৎসাহিত কি হ্যাঁ করছেন নাকি না করছেন? কারণ আমরা ব্যাপকভাবে কিন্তু ফেসবুক সহ বিভিন্ন জায়গায়, মাঠ পর্যায়ে বিভিন্ন জায়গায় আমরা এই হ্যাঁ দিলে পাকিস্তান হয়ে যাবে, না দিলে এই বাংলা ৭১ থাকবে, হ্যাঁ দিলে পাকিস্তান, না দিলে বিএনপি, মানে এই টাইপের বিভিন্ন ধরনের বক্তব্য যে যেভাবে পাচ্ছে সেটাকে মিসকনসেপ্ট করেছে। সুতরাং দলীয়ভাবে আমার মনে হয় দলের শীর্ষ অবস্থান থেকে কিন্তু এই বক্তব্যটা আসা উচিত তার দলের সমর্থকদের জন্য, যে আমাদের অবস্থান হচ্ছে হ্যাঁ, আমাদের অবস্থান হচ্ছে না। এইটা যদি হয়ে থাকে তাহলে আমরাও কিন্তু, জনগণও কিন্তু বুঝতে পারবে যে এক্স্যাক্টলি কোন দলটা কি চাচ্ছেন। ন্যূনতম কিছু যে সুন্দর যেই চাহিদাগুলোর জন্য মনির ভাই মানুষ হাহাকার করে, একজন আজীবন ক্ষমতায় থাকবে, আমি কি চাই? আমি চাই না। পরিবর্তন হবে, যোগ্য নেতৃত্ব আসবে। আমি কি চাই যে আমার সংবিধানকে যে যখন খুশি আমার অনুমতি ছাড়া কাটাছাড়া করুক? আমি চাই না। সবকিছু আমি চাই না। যে এই ভালো ভালো কিছু পরিবর্তনগুলো আমি চাই না।
কিন্তু আবার গণভোটের জন্য ভাই না দেন, তাহলে আমার আমার অবস্থানটা কি? আমাকে কি আবার কি শাহবাগে যেতে হবে? আমার কি আবার কি মানিক মিয়া এভিনিউতে জনসভা করতে হবে? আমার কি আবার কি অবরোধ করতে হবে? আমাকে কি আবার আন্দোলনে নামতে হবে এগুলো বাস্তবায়ন করার জন্য? তো আমি তো আরেকটাই আবার সেই পুরাতন বন্দোবস্তটাকে আমন্ত্রণ জানাচ্ছি। সুতরাং দলগুলোর উচিত তাদের সমর্থকদেরকে তাদের যে সমস্ত প্রার্থী যারা আছে তাদের উদ্দেশ্যে তাদের দলীয় অবস্থানটা স্ট্রেট ওয়ে ক্লিয়ার করা উচিত, তারা কি গণভোটের পক্ষে না বিপক্ষে। কারণ আমরা এই একটা বক্তব্য সবকিছু শুনি, আমরা হারাম হালাল বেহেশত টিকেট মিকেট কত কিছু আমরা শুনতেছি, একদল আরেক দলকে ধুয়ে ফেলতেছেন, একদলকে আরেক দলকে একেবারে মানে রাজনীতি মাঠে উলঙ্গ করে ফেলতেছেন, কিন্তু আমরা কিন্তু এই একটা জায়গায় কিন্তু কারোর কোনো স্পষ্ট বক্তব্য আমরা দেখতে পাই না। সুতরাং আমি জাস্ট আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে সমস্ত শীর্ষস্থানীয় দলগুলো যারা নির্বাচনের মাঠে আছেন, বড় স্টেক হোল্ডার হিসেবে বিএনপি জনাব তারেক রহমানকে আমি অনুরোধ করবো, আপনার গণভোটের ব্যাপারে আপনার বক্তৃতায় খুবই স্পষ্ট একটা হওয়া উচিত যে আপনাদের দলীয় অবস্থানটা কোথায়, বিএনপি থেকে গণভোটের পক্ষে হ্যাঁ নাকি না, যেটাই হোক সেটা আপনারা আপনাদের পক্ষ থেকে ক্লিয়ার করেন, যাতে করে আপনার দলের কর্মীরা যাতে মিসকনসেপ্ট না ছড়াতে পারেন এবং দেশের জনগণ যাতে আপনাদের একটা অবস্থান আমরা খুব পরিষ্কারভাবে শুনতে পারি। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমাদের অনেকগুলোতে আমাদের নোট অফ ডিসেন্ট ছিল, আমরা সবগুলোতে হ্যাঁ অনেক কিছু তো নোট অফ ডিসেন্ট ছিল, সেগুলো নোট অফ ডিসেন্ট অনুযায়ী করবেন, বাট যেগুলোতে আপনারা এগ্রি করেছেন সেগুলো অন্তত বাস্তবায়ন করার জন্য হলেও তো আপনাদেরকে একটা স্টেটমেন্ট রাখতে হবে। বাট এই ব্যাপারে কিন্তু আমরা কোনো ক্লিয়ার কাট বক্তব্য পাই না। সুতরাং